লন্ডনে বৈঠকটা হতে হলো কেন? দেশে কি বৈঠক করার মতো কোনো পরিবেশ ছিল না? আচ্ছা, যার সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে তারেক জিয়ার সঙ্গে, তার দলের সঙ্গে কি দেশে বৈঠক করার কোনো পরিবেশ ছিল না? দেশে তার দল অনেক চেষ্টা করছেন, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি, এরকম খবরও তো ছিল। এবং কি বিষয় নিয়ে বৈঠক? সেই বিষয়গুলো কি এমন যে লন্ডনে গিয়েই বৈঠকে আলোচনাটা করতে হবে? তাহলে লন্ডন বৈঠকের সাফল্য ব্যর্থতার আগে কেন, এই প্রশ্নটা একটা উত্তর হওয়া দরকার। যে বিএনপির সঙ্গে কথাই বলতে রাজি নন, সেখানে লন্ডনে গিয়ে এত পয়সা খরচ করে তার সঙ্গে মিটিং করে আসতে হবে? এটা শুধুমাত্র নির্বাচন প্রশ্নে বৈঠকটা হয়েছে কিনা এই প্রশ্নটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কেউ যদি বলে শুধু কি নির্বাচনের জন্য বৈঠক হয়েছে, বলে শুধু নির্বাচনের জন্য বৈঠক হলে আমার লন্ডনে যেতে হবে কেন? আবার সেখানে কেন 1-to-1 বৈঠক করতে হবে? অথবা কেন যাকে উপদেষ্টা মণ্ডলী থেকে যাকে অপসারণের কথা বলা হয়েছিল তাকে সাথে নিয়ে আবার বৈঠক করতে হবে? বিএনপি বা সেটি কেন মেনে নিল যার পদত্যাগ চলে? তার মানে এখানে কি তাহলে বৈঠকে যা ঘোষিত হয়েছে তার চাইতেও বেশি বিষয় আলোচিত হয়েছে? এই প্রশ্নগুলো থাকে। রাজনীতিতে প্রশ্ন থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরটা পাওয়া, এবং তার চেয়ে আরও বেশি উত্তর হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক উত্তরটা পাওয়া। এই সঠিক উত্তরের সন্ধানে কিন্তু আমরা সবাই আছি। বিএনপি কি সঠিক উত্তর পেয়েছে আপনার কি মনে হয়? বিএনপি একটা মেসেজ পেয়েছে, উত্তর পেয়েছে কিনা আমি জানি না, সেটা মোশাররফ ভাই বলবে। একটা মেসেজ পেয়েছে যে বিএনপিকে অনেকটা চাপে রাখার চেষ্টা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিএনপিকে এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, এই মেসেজটা বিএনপি পেয়ে গেছে। যে কারণে মোশাররফ ভাই বললেন যে আগামীতে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে যা যা করা দরকার সে ব্যাপারে তারা সহযোগিতা করবেন, এবং স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় সেদিকেও তারা নজর রাখবেন, এবং ভবিষ্যতে কোনো ধরনের যেন অরাজক পরিস্থিতি না হয় সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তাহলে এই মেসেজগুলো কি বলে? কারণ বিএনপি এখন খুবই কনফিডেন্ট যে তাদের সঙ্গে এই আলোচনার মধ্য দিয়ে নির্বাচন, যেটা একটা ইগোর লড়াইয়ের মতো অনেকের কাছে মনে হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আর হচ্ছে জুনে অথবা জুলাইয়ে নির্বাচন হতে হবে, সেই জায়গায় একটা আপাতত সমঝোতা ফেব্রুয়ারিতে হতে পারে কিনা সেই আলোচনা আসছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা কিন্তু তারিখের ব্যাপার নয়, তারিখের চাইতে বড় কথা এখানে নিরিখটা কি, যে কোন কোন বিষয়গুলো আমাদের এখানে আলোচনার বিষয়। দেশের মধ্যে কয়েকটা নতুন বিষয় আমাদের নতুন সমস্যা তৈরি করছে আলোচনার ক্ষেত্রে। একটা মানবিক করিডোরের যে কথাটা বলা হয়েছিল সেই সময় কে মিথ্যা বলেছিলেন? ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই মিথ্যা কথাটা কে বলেছিলেন সেটা ফয়সালা হয়নি এখনো। 2 নম্বর, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব যে একদম বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকে দেয়া হবে, তা সেই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকে দেওয়ার প্রয়োজনটা কেন পড়লো? আবার সে ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করার প্রয়োজনটা অনুভব করলেন না কেন? 3 নম্বর বিষয়টা হচ্ছে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন আবার নতুন মোড় নিয়েছে। বিশেষ করে ইরান ইসরায়েল এই যুদ্ধের পরে ইরান যেভাবে সেটাকে প্রতিহত করছে, এবং ইরান যেভাবে নিঃসঙ্গ হয়ে গেল। আমাদের এখানে তো ধর্মভিত্তিক কথাবার্তা বলার লোকের অভাব একেবারে নাই, এবং অনেক বেশি তারা বলেন, কিন্তু তারা কি খেয়াল করে দেখলেন না কেন ইরানকে একা নিঃসঙ্গ এই লড়াইটা করতে হচ্ছে? ইসরায়েলের সঙ্গে ইরানের লড়াই হচ্ছে এটা ঠিক, কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সঙ্গে নাই? তাহলে ভূ রাজনীতিতে ওখানেও কি কোনো বিষয় পরিবর্তন হয়েছে, বা আগে থেকে পরিবর্তন ছিল? এটা যেমন একটা দিক, তার প্রভাব বাংলাদেশের মতন দেশগুলোর উপর কীরকম পড়তে পারে? আচ্ছা, এক্ষেত্রে চীনের ভূমিকাটা কি হবে, ভারতের ভূমিকাটা কি হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা কি হবে? আমরা কি এখানে পর্যবেক্ষক, নাকি আমাদেরও কিছু ভূমিকা আছে? আচ্ছা, আমরা যদি পর্যবেক্ষক থাকি তাহলেও কি আমাদের অর্থনীতিতে তার প্রভাব পড়বে না? পড়বে। আবার যদি কোনো ভূমিকা রাখতে যাই তাহলেও কি আমার অর্থনীতিতে তার প্রভাব পড়বে না? সে ব্যাপারে এই সরকারের কি কি দূরদৃষ্টি আছে? তারা তো আন্তর্জাতিক মাপের খেলোয়াড় বলে নিজে থেকে দাবি করেছেন। তা আন্তর্জাতিক অঙ্গনের যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে জনগণকে সচেতন করা, সতর্ক করা, জনগণকে প্রস্তুত করা, অথবা যে বিপদ আসতে পারে বলে মনে হয় তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাছে তো আমরা এই আন্তর্জাতিক পদক্ষেপগুলো দেখতে চাইবো। আবার খেলবেন আন্তর্জাতিক মানে, কিন্তু আপনার মাঠটা কিন্তু দেশে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা দেবে না, সেটা কেমন? হ্যাঁ, আন্তর্জাতিক মানের খেলোয়াড় যদি হন আপনি কিন্তু খেলতে হচ্ছে এই দেশের মাঠে এসেই। তাহলে এই দেশের অবস্থাটা কেমন? জনগণ কি চাইছেন? একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি দরকার? এবং সেক্ষেত্রে যে দলগুলোকে এতদিন বলা হয়েছিল যে যাদের
তারা নিয়োজিত সরকার, সেই দলকে কি এখন আবার অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, অথবা তারা কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন? এগুলো কিন্তু অনেক বিষয় এখন রাজনীতিতে আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। মোশাররফ ভাই যেটা বলেছেন, সমস্ত গণ অভ্যুত্থানের পরে গণমানুষের আকাঙ্ক্ষার একটা নিয়মাবদ্ধ প্রক্রিয়া লাগে। গণমানুষের আকাঙ্ক্ষা যখন হয়, তখন অনেক মানুষ নানা দিক থেকে নানা স্রোত এক বিন্দুতে মিলিত হওয়ার জন্য চেষ্টা করে। সামনে প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের সরকার, তার অগণতান্ত্রিক আচরণ, তার ফ্যাসিবাদী আচরণ, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এখন সেই প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, তারপরে ভূমিকা পালন হবে কিভাবে? আচ্ছা, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জায়গা যদি না যায়, তাহলে একটা নিজের মতো করে ঘোষিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার আর আরেকজন অনির্বাচিত সরকার, তাহলে সেক্ষেত্রে মানুষ তাহলে কি বলবে? আমরা 14, 18, 24 নির্বাচন করতে পারি নাই, আমরা চেয়েছিলাম একটা জবাবদিহিমূলক ব্যবস্থা। এখন যে সরকার আছেন, তিনি আমাদের আন্দোলনের ফলে গঠিত সরকার, কিন্তু আমাদের আন্দোলনের আকাঙ্ক্ষাগুলো তো তিনি বাস্তবায়ন করছেন না। তাহলে আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে তার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার কি আছে? তার বিরুদ্ধে কথা বললে আবার ফ্যাসিস্টের দোষর হয়ে যাবে না তো? এই বিষয়টা তো সমাজের রোডম্যাপটা ঠিক করলে আমি কি কাজ করতে চাই সেটা যেমন জনগণ জানবে, আর জনগণ প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করবে যে কথা বলেছিলাম সে অনুযায়ী কাজ করছি কি। মানে একটা জবাবদিহিতার এটাও একটা জায়গা ছিল, কিন্তু কোনো রোডম্যাপ ঘোষণা না করে নানা ধরনের সংস্কারের কথা বলে শেষ পর্যন্ত বিষয়টা এরকম দাঁড়ালো যে অনেক কথা বলতে গিয়ে কোনো কথাই বলা হলো না, সেরকম জায়গায় দেশটাকে নিয়ে যাওয়া হলো। আমরা এখানে শুধু আমি হেলাল ভাইয়ের একটা তথ্যের জায়গায় একটু যুক্ত করতে চাই। 1986 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত গিয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দল, আর এদিকে জামাত এবং জাতীয় পার্টি তার নির্বাচন বসল। ওখানে 5 দল এবং বিএনপি নেতৃত্বাধীন 7 দল যায়নি। ফলে শুধু বিএনপি যায়নি তাও বললে হবে না, এখানে সেটা একটা আন্দোলনের শক্তি ছিল, এটা জোট ছিল। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় ছিল হলো যে সেফ এক্সিটের প্রশ্নটা কেন আসে? তাহলে আমরা কি এমন কোনো কাজ করলাম যে কাজ আমাকে অপমানিত করবে শেষ পর্যন্ত? হ্যাঁ, কখনো কখনো মানুষ ভুলভাবেও তো আমাকে ভুলও বুঝতে পারে, কিন্তু যে প্রক্রিয়ায় গত 9টা মাস দেশটা পরিচালনা করা হলো, মানুষ কিন্তু গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়েছিল এই সময়টাতে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই সরকার কি ভূমিকা পালন করছে, মানুষের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই সরকার কি ভূমিকা পালন করছে। সরকার দেশে বিদেশে এত বড় বড় কথা, এত তার বন্ধুর কথা বলছে, সে বন্ধুদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। যে শ্রমিক মজুরি নিয়ে আন্দোলন করে, সেই শ্রমিকের মজুরি প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করছে। যে কৃষক ফসলের দাম পায়নি, তার জন্য কি ভূমিকা পালন করছে। এই কাজটা যদি করতেন, তাহলে সেফ এক্সিট নিয়ে কাউকে ভাবতে হতো না, তারা বরং সেফ থাকতে পারতেন। মানুষ বলতেন এত তাড়াতাড়ি চলে গেলেন, আরো কিছুদিন থাকলে দেশটা আরো একটু ভালো হতো। তো এইটাই না একটা প্রত্যাশা হওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে 11 মাস অনেক সময়, আমরা মনে করি 11 মাস খুব ভালোভাবে কাজে লাগাননি তারা, বরঞ্চ তারা অনেক বেশি কনফিউশন তৈরি করেছেন। এখন দরকার একটা ক্ল্যারিটিতে, ফ্রম কনফিউশন টু ক্ল্যারিটি। আমরা অন্তর্বর্তী সরকার থেকে যেমন একটা গণতান্ত্রিক সরকারে যেতে চাই, সেরকম একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে একটা আলোর পথে আমরা যেতে চাই।